5ই আগস্টের পর থেকে জেল জুলুম নির্যাতন করেও আওয়ামী লীগকে দমানো যাচ্ছে না, কারণ দমানো যাবে না। তো যে বঙ্গবন্ধুর ভাষণটা যে আমরা ফিরবই, আমরা প্রতিরোধ করেই ফিরবো, আমরা এর বিরুদ্ধে লড়াই করে ফিরবো। বাপ ছেলেকে না পেয়ে মা বাবাকে ধরে নিয়ে যাচ্ছে, এমন কোন কাজ ওরা করে নাই ভীতি সংস্কার করার জন্য। সেইটা করে যখন ফেল করে, তারা এমনও চেষ্টা করেছে। পরশুদিন আমি একটা প্রতিবেদন পড়েছি প্রথম আলোতে। এখন এরা স্বপ্ন দেখে শেখ হাসিনার নেতৃত্ব, বিকল্প নেতৃত্ব সৃষ্টি করতে চায়। এই জায়গায় যখন ওরা ফেল করলো, এই জায়গায় কিন্তু ওরা ফেল করেছে। সব যখন ফেল করেছে, শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব অনেকে বের হয়ে আসছিলেন, নাম শোনা গিয়েছিল। যখন সৃষ্টি হলো না, শেখ হাসিনার বিকল্প যখন আওয়ামী লীগের নাই, শেখ হাসিনা এখন নেতৃত্ব যখন ফেল করলো, দেখবেন মিডিয়া এবং সুশীলরা কিন্তু এখনো বলে, শুধু তারা না, যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক বলে নিজেদেরকে দাবি করে জুলাই সন্ত্রাসের স্টেক হোল্ডার ছিল, তারাও মনে করে আজকে শেখ হাসিনাকে বাদ দিলেই তারা আওয়ামী লীগটাকে গ্রহণ করেনি। কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী শেখ হাসিনার মাইনাস চায় না, কোনোদিন যাবে না, কারণ শেখ হাসিনা আওয়ামী লীগের প্রাণ। আজকে এখন শুরু করছে, দেখতেছে এত কিছুর পরেও সেনাবাহিনী নামিয়েও এদেরকে দমন করা যাচ্ছে না, বরং ওরা আরো দুর্বুদ্ধ হয়ে উঠতেছে, দুঃসাহস হয়ে উঠতেছে। এখন তারা টার্গেট কিলিং করবে। এত জেলে নিয়ে মারত, তো দীর্ঘদিন অনেকদিন জেলে রেখে স্লো পয়জনিং করতো, সেইটাও কাজ হচ্ছে না। ইঞ্জিনিয়ার মুশাররফ হোসেন, নুরুল মজিদ হুমায়ুন, এদের মতো নেতাদেরকে হত্যা করেও কোনো কিছু করতে পারতেছে না। সাদ্দামের ওই যে আমরা দেখি তার ছেলে মেয়ে, বউ এবং সন্তান মেরে ফেলার পরেও সাদ্দামদের দমানো যায় না। সাদ্দামের বাপকে ছাত্রলীগ নেতার কর্মী মাকে ধরে নিয়ে গেল, 3 বছর সন্তানকে ধরে নিয়ে গেল। তাদের এখন সে শুরু করছে টার্গেট কিলিং এবং প্রান্ত দিয়ে শুরু। আর এরপরে হলো আপনার এই যে চট্টগ্রামের, তার নামটা কি, নুরুল আলম, যে আমরা এদেরকে হত্যা করবো, যদি যেই রাস্তায় আমরা যাকেই ধরবো তাকে হত্যা করে ফেলবো। তার মানেটা কি? তারা এমন একটা অবস্থা সৃষ্টি করতে চায়, মানে যাতে আওয়ামী লীগ ভয় পায়, কিন্তু আওয়ামী লীগ ভয় পাবে না। আওয়ামী লীগ ভয় পায় না। এই জিনিসের মূল্যায়নটা করবে কে? এদের মূল্যায়নটা করবে 75-এর পরে। আমি একটু কষ্টের কথা বলি, 75-এর পরে যারা পরের দিন, ওই দিনই যারা যে ছাত্র নেতারা সিলেটে মিছিল করেছে 15ই আগস্টে, অসির দেয়া, ওই সময় সিলেটে অসির দেয়া গ্রেনেড নিয়ে যারা সুরমা নদীতে ঘুরেছে প্রতিশোধ নেওয়ার জন্য, সেই কিছু নেতা যুক্তরাজ্যে আছেন। অনেকেই, একজন মারা গিয়েছেন, ওনার বাড়ি ছিল বিয়ানীবাজারে, লাউতা। ও ছাত্রলীগের সভাপতি ছিলেন 75-এর পরপরই ডক্টর ফজলুর রহমান, ফয়জুল ইসলাম। আরেকজন সাধারণ ফয়জুল ইসলাম লস্কর অসুস্থ এখন। কিছুদিন আগে ছাত্রলীগ এক্স প্রেসিডেন্ট ফরহাদের মাথায় ব্রেন অপারেশন হয়েছে। শাহ ফারুক ভাই ব্রেন ক্যান্সার হয়ে গিয়েছে, এখনো কিন্তু সে কলম যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় এদেরকে যুক্তরাজ্য আওয়ামী লীগের স্থান দেয় না। এদের রেখে দিচ্ছে না উপদেষ্টা পরিষদে, কাজ না, উপদেষ্টা কোনো কাজ নাই। যেহেতু ভালো এদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছিল। এদেরকে 20 বছর যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্মেলন হয় না এখনো সম্মেলন হয়। এই যে অবস্থা, এটাকে গুছাইতে হবে না? দলটাকে আমাদের সম্মেলন 2 বছর পর পর, কেন কাউন্সিল 2 বছর পর পর? শুধু নেতৃত্ব পরিবর্তন কি কাউন্সিলের উদ্দেশ্য থাকে? না, কাউন্সিলের উদ্দেশ্য যে দলে কর্মীদের একটা প্রাণ সঞ্চার হয়। কাউন্সিল একবার যদি সরকারি দিলে কোন ছাত্র সংগঠনের বা যুব সংগঠনের নেতা হওয়া যায়, সে তো কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, আর কিছু লাগে না তার। সে শুধু ইনভেস্ট করতে অসুবিধাটা কোন জায়গায়? সুতরাং এই প্রতিষ্ঠা বার্ষিকী যে আমাদের উচিত হলো, এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ভাষণ অনুযায়ী আমাদেরকে নীতি আদর্শ, প্রতিষ্ঠাকালীন নীতি আদর্শ, আপনি মুখে বলেন বঙ্গবন্ধুর আদর্শে অন্তরে লালন করবেন না, আপনার কাজে কর্মে কোথাও প্রতিফলন ঘটাইবে না, তা তো হয় না। এই প্রতিষ্ঠা বার্ষিকীর
বঙ্গবন্ধুর ভাষণই হচ্ছে যে কথাগুলো বলেছেন, আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ আটকানো যাবে না, সার্বভৌম এইটাই তো। তবে নীতি আদর্শ ঠিক রেখে দলটাকে গতিশীল করতে হইলে দলকে, কিন্তু কার বঙ্গবন্ধু কিন্তু প্রচুর উদ্যোগ নিয়েছিলেন, প্রচুর। আমি এখানে কেউ এটা বুঝতেই চায় না যে আওয়ামী লীগের বঙ্গবন্ধুর কন্যা গত ইয়ের পরে আওয়ামী লীগের অতীতে কিন্তু একজনই সাংগঠনিক সম্পাদক থাকতেন কেন্দ্রতে। এরপরে বঙ্গবন্ধু কন্যা সেটাকে 8 বিভাগে 8 জন করলেন, আর একজন কেন্দ্রীয় করলেন, যেটা এক সময় সাবের হোসেন চৌধুরী ছিলেন সংস্কারবাদী হওয়ার আগে। তারপরে উনি করলেন কি, তারপরে যখন কাজ হয় না একটা সাংগঠনিক টিম করে দিলেন, তাদেরকে বললেন বঙ্গবন্ধু কন্যা আমার ধারণা যে আমি দেশটাকে দেখি, তোমরা সংগঠনটা দেখো। তাদেরকে পাঠাইলেন বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা কমিটি যেখানেই যায় ওই কমিটিটা এমন কমিটি দিয়ে আসে, জনবিচ্ছিন্ন কমিটি দিয়ে আসে। ওনার সামনে বলে সব আপাতক সব ঠিক আছে, উনি মিটিং না, ওদের রিপোর্ট কিন্তু আপ টু ডেট, রিপোর্ট একবারে আপ টু ডেট। আজকে এই নেতাদের বিরুদ্ধে কেন বল পদ বাণিজ্যের অভিযোগটা কেন উঠবে আমার বলে? একজন তুফাইল আমাদের বিরুদ্ধে সেই অভিযোগটা ওঠে না, আমির হোসেন আমার বিরুদ্ধে সেই অভিযুক্ত ওঠে না, কেন এই নেতাদের বিরুদ্ধে অভিযুক্ত উঠবে? কেন উঠবে আমার বলে? কিছু না হইলে কেন ওই যে মনোনয়ন বাণিজ্যের কথা বলা হয়, এটা মেম্বারের কাছ থেকে পর্যন্ত পয়সা খেতে হয় মেম্বার নমিনেশন দেওয়ার জন্য। প্রমাণ আছে ভাই, প্রমাণ দিয়ে কথা, আমি প্রমাণ ছাড়া কথা দিয়ে বলি না, বুঝছেন? এই যে অনেককে আপনি অনলাইনে মানুষ গালিগালাজ করে দেখে, মানুষ বুঝে না সব। এই জন্য বললাম যে প্রতিষ্ঠাবার্ষিকী আপনি দিচ্ছে, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আমি যে কথা, যদি আমাদেরকে আসলে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আবারও চাকতে হয়, আবারও ফিরতে হয়, তাহলে সকল ধরনের প্রস্তুতি নিতে হবে। সাংগঠনিক প্রস্তুতি, আর্থিক প্রস্তুতি, নীতি আদর্শিক প্রস্তুতি, এবং প্রয়োজনে আর একটা কাউকে যে পুলিশ অফিসার হত্যা করবে তাকে ধরতে হবে, তাকে চিহ্নিত করতে হবে। কারণ পুলিশ হত্যার বিচার হয় না বাংলাদেশে, সেটা প্রমাণ হয়ে গিয়েছে। ওই শেখ হাসিনা, আমরা যে উন্নয়ন বারবার দেখবেন অনলাইনে, এগুলো মানুষ জানে। আমি বলবো কি, পদ্মা ব্রিজ কার উপর এটা তো আমাকে বলে দিতে হবে না, মেট্রোর কার উপর সেটা আমাকে বলে দিতে হবে না। এখন আমাকে বলতে হবে এটা কিভাবে রক্ষা করো, অর্থাৎ তাকে রক্ষা করা মানে আমাকে শেখ হাসিনা ফিরাইতে হবে, মেট্রো রক্ষা করতে হইলে আমার আওয়ামী লীগকে ফিরতে হবে, পদ্মা ব্রিজ রক্ষা করতে হইলে উন্নয়ন অর্থাৎ টোটাল উন্নয়নটাকে রক্ষা করতে হইলে। এমনিতেই যে দেখলাম টিআইবি রিপোর্টে 12 মাস 1 বছরে 12,663 কোটি টাকা ঘুষ বাণিজ্য হয়েছে। চিন্তা করেন 1 বছরে। এইগুলো আমার নতুন কথা বলতে হবে মানুষকে। আমরা দেখেছি যে সুইস ব্যাংকে ইউনিসের আমলে 47% বেড়ে গিয়েছে আমাদের বিনিয়োগের এই দেশে। টাকাটা গেলে কইতে আওয়ামী লীগ তো নাই, এই টাকাটা কারা দিল? এইগুলো নতুন কথা বলতে হবে। উন্নয়নের কথা মায়ের কাছে মাসির গল্প করে লাভ নাই। দেশের কৃষক শ্রমিক, দক্ষিণ বাংলার মানুষ জানে পদ্মা ব্রিজ তার কি উপকার করেছে, অর্থনীতি জানে পদ্মা ব্রিজ থেকে কিভাবে অর্থনীতি দেশ লাভবান হচ্ছে, ঢাকাবাসী জানে মেট্রো রেল কি উপকার করে দিয়েছে। ওই কথা কাউকে বলার প্রয়োজন নেই আমার। শেখ হাসিনা এই করেছে, বলার প্রয়োজন নেই। আমি মনে করি, আমার অনুরোধ থাকবে, দয়া করে এইসব না করে আগামীতে আমাদের কিভাবে দলটাকে ঠিক করতে হবে, আগামীতে আমাদের স্বপ্নের বাংলাদেশটা কিভাবে হবে সেইগুলো তুলে ধরতে, এবং যুদ্ধ অপরাধী রাজাকারদের বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ করাতে পারা যায়। প্রয়োজনে অস্ত্র হাতে নিতে হবে। আমাকে মেরে ফেলবা, আমি হাসি মুখে বরণ করব, তা তো হতে পারে না। কয়দিন চলবে এগুলো? এক সময় কর্মীরা প্রতিরোধ না হলে হতাশ হয়ে যায়, হতাশ করা যাবে। এবং তারা সেইটাই চাইতেছে যে কিভাবে আওয়ামী লীগ নেতা কর্মীদের হতাশ। আমি কালবেলায় এক রিপোর্ট দেখলাম, কালকে বসে হাসলাম, যে আওয়ামী লীগ মিটিং আনার জন্য মানুষকে পয়সা দেওয়া হয় এবং জামিনের প্রতিশ্রুতি দেওয়া হয় গ্রেপ্তার হলে। কি ধরনের মিথ্যাচার চলতেছে আর কি। আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, আওয়ামী লীগ নাই। তারপরে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিককে ঠেকানোর জন্য
95,000 সেনাবাহিনী মোতায়েন করতে হয়, 18,000 পুলিশ ঢাকা শহরে, বিজিবি মোতায়েন করতে হয়, তাহলে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক? আওয়ামী লীগের ভয়ে তো এত তটস্থ কেন সবাই, এত কেন? এই তো অবস্থায় এ পর্যায়ে এখন আমরা রাস্তায় বের হতে পারি না। দেশটি সৃষ্টি করলো আওয়ামী লীগ, দেশটি সৃষ্টি করলো ছাত্রলীগ, সেই ছাত্রলীগ আওয়ামী লীগ আছে রাস্তায় বের হতে পারে না। আজকে নাহিদের মতো শোরের বাচ্চা বলবো, আর একটা নাবালক ছেলে বলতেছে আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী। ওই শালার শাহরিয়ার কবির নাকি এ বলে যে পতাকা নাকি জামাত করেছে, এই কথা বলার আজকে সাহস পায়। আজকে দেশে জঙ্গিরা শোভাযাত্রা করে তার পতাকা নিয়ে এই দেশটা আমরা উপহার দিয়েছি। আমাদের ত্রুটিটা আমরা কিন্তু এখনো স্বীকার করতে রাজি না। এখনো কিন্তু আমরা আমাদের ত্রুটিটা নিজেদের মধ্যে, বাহিরে তো কেন বলতে যাব? জুলাই যে সন্ত্রাস হয়েছে, সেখানে যে ষড়যন্ত্র হয়েছে, এই জন্য আমরা জনগণের কাছে আমরা যদি কোনো ভুল করে থাকি, কিন্তু আমাদেরকে তো নিজেদের মধ্যে জিনিসটা আলোচনা করা দরকার। শুধু মিছিল করলে এই যে শেষের কথা কেন বললাম, আপনি আওয়ামী লীগের বঙ্গবন্ধু পর্যন্ত 96 পর্যন্ত আপনি কোন পোস্টার আমাদের দেখাইতে পারেন যে আওয়ামী লীগের কোন পোস্টারে, জনসভায়, বক্তৃতায় কখনো আওয়ামী লীগের নেতারা জিয়ার মতো বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করেছে? আপনার 2009 এর পরে আমরা দেখেছি সেটা এখনো চলতেছে। এটা নতুন পরিচালনা পথ করতে আমরা সেক্টরাইজ হয়ে গেছি। এইটার অর্থ জানিস সর্বশক্তিমান আল্লাহ, ভগবান একই শব্দ, কিন্তু রাজনীতিতে আল্লাহকে তো আমি ব্যবহার করতে পারি না। বঙ্গবন্ধু ভাই না আবার দিয়ে শুরু করতেন। হ্যাঁ, না আমি আরো দেখি অনেকেই তো, তারা কি নামাজ পড়তেন না? তারা কি মুসলমান ছিলেন না? তাইলে আমি অকারান্তরে কাকে উৎসাহিত করতেছি? কেন এটা আমি করলাম এই কারণে, জিয়াউর রহমান বিসমিল্লাহ বলে মানুষকে বিভ্রান্ত করেছে। বাবুল ভাই একটা কথা মনে পড়ে, বাবুল হোসেন বাবুল যখন আওয়ামী লীগ করতেন, তিনি বক্তৃতায় বলতেন জিয়াউর রহমান বিসমিল্লাহ বলে না, আউজ বিল্লাহ বলে। কেন বিসমিল্লাহ বলে না? শয়তান যাতে দূর না হয় সেই জন্য সে বিসমিল্লাহ বলে না। শয়তান আশেপাশে সেটা চায়। খুব হাসাইতেন তিনি ওই কথা বলে, সিলেটি ভাষায় বলতেন বাবুল হোসেন ওই কথাগুলো। তো শুধু বাদ দিলাম এইটা গেল। আমি তুফাইল ভাইকে পর্যন্ত সংসদে বক্তৃতা দিতে শুনেছি, তখন আমার মনে হয়েছে তুফাইল ভাই আজকে এই রাজনীতির কারণে, দলের কারণে, ভোটের কারণে তাকে এইটা বলে কিন্তু আপনি আপোষ করলেন। এরপরে আপনি গেলেন আধ্যাত্মিক বা হুজুর ভক্তি। সব ধর্মের দল হওয়ার জন্য যে দলটার নাম পরিবর্তন করলো, আওয়ামী লীগ, মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হলো সে। সেইটাই বাঙালি জাতীয়তাবাদ তো সেটা না, এটা বাংলাদেশি জাতীয়তাবাদ থাকতে পারে। এই কথাগুলো আজকে আমি বলতে, আমি অনেক সব বলে, অনেকে রাগ করে, অনেকে এই প্রজন্ম এগুলো বুঝে না, তারা গভীরে যায় না। আপনি আমারে বলেন, এই যে বঙ্গবন্ধু নীতি আদর্শের কথা বললেন বঙ্গবন্ধুর বক্তৃতার শেষে, যদি বলি আমি কি কালচারাল কি করেছি? আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমাদের আসাদুজ্জামানকে দেখতাম প্রায় শফিউজের হাটহাজারি ওইখানে গিয়ে বসে থাকতেন। কেন? ওইখানে ওনাকে যেতে হবে। আপনি যে হেফাজতকে মনে করলেন যদি ম্যানেজ করা যায়, তাইলে ওদের সাম্প্রদায়িক শক্তিকে ম্যানেজ করা যাবে। মিসবাউর রহমান নামে একটি লোক মৌলভীবাজারের, সে কি ইসলামিক কি একটা দলের করতো, সে আওয়ামী পন্থী হয়ে গেল। সে মুক্তিযোদ্ধা রাজাকার, তার বিরুদ্ধে রাজাকারের অভিযোগ আছে, যারা তার পার্শ্ববর্তী বাড়ির মানুষ আমাকে জানিয়েছে সে রাজাকার। কিন্তু অনেকদিন ধরে কিন্তু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেছে। হ্যাঁ, তার বাড়ির পাশের মানুষ আমাকে বলেছে।
আমাকে মেসেজ করেছে, এই হচ্ছে রাজাকার। সে এই লোকগুলো সাম্প্রদায়িক শক্তির সাথে জামাত ঠেকানোর জন্য, সাম্প্রদায়িক শক্তিকে ঠেকানোর জন্য, অথবা মুসলিম ভোট আনার জন্য আমরা যেমন একসাথে চারটি আপনার মনে আছে কিনা সুরত ভাই, এই মিসবাহুর রহমান তসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলনে গলায় সাপ নিয়ে মিছিল করেছিল এই লোকটা। ওই তো সেকুলারিজমের বিরুদ্ধে, সে তো সেকুলার রাজনীতি করে না। আপনি আমারে বলেন যে যে কথা বলতে চাচ্ছিলাম আপনার, এই তো বলে ফেললাম যে হ্যাঁ, সাম্প্রদায়িক শক্তির সাথে আপোষ করে আপনি আমরা ক্ষমতা টিকতে সাম্প্রদায়িক সাথে আপনার হবে না, সে তো এটা রাজনীতি করে এই জায়গায়। আপনি আমার বলেন এই মামুনুল হককে কেন জামিন দেওয়া হয়েছিল আমাকে বলেন তো, আমাদের ক্ষমতা ছাড়া কয়েক মাস আগে যে লোকটির বিরুদ্ধে অপরাধ হয়েছে সেই লোকটিকে কেন মুক্তি দেওয়া হলো? কেন দেওয়া হলো মামুনুল হককে মুক্তি দিয়ে কি তার ষড়যন্ত্র আটকানো গেছে, তার কথাবার্তা আটকানো গেছে? আপোষ। আমরা কি ওর সাথে জলিল ভাই থাকতে আমরা কি চুক্তি করি নাই ওদের সাথে, সাম্প্রদায়িক শক্তির সাথে? মনে আছে চুক্তির কথা? কেন ভোটের জন্য করে নি? ঠিক আছে, ক্ষমতায় আসতে হবে, ক্ষমতায় আসার পরে এদের সাথে আমার আপোষ করবো। আমার আমার প্রশ্নে আমি আপোষ করবো কেন? আমার আদর্শে আমি আপোষ করবো কেন? আদর্শচ্যুতির ফল হচ্ছে আজকের এই পরিণাম। আমি যদি মনে করি আজকে এদেরকে পুষেছি, আমরা আপোষ করার চেষ্টা করেছি, আমরা রাস্তায় নামি নাই, আমরা সেনাবাহিনী দিয়ে মোকাবেলার চেষ্টা করেছি, দলের নেতা কর্মীদেরকে আমরা নামাইনি। আর অনেক কিছু আছে, বলা যাবে না ভাই। আমারে বলেন প্রায় ইসলাম দেওয়া যেত এমপি বা চেয়ারম্যানরা প্রধান অতিথি, তাদের পৃষ্ঠপোষকতা হচ্ছে। কয়টা বাউল সন্ধ্যা করেছে সে? আমি অনেকবার বলছি। এই যে বঙ্গবন্ধুর ভাষণটা বাজাইলে আমি এই জন্য বললাম কথা বলি, আমরা কি আসলেই বঙ্গবন্ধুর আওয়ামী লীগে আছি? এখনো আছি আওয়ামী লীগে? সেইটা আমাদের ভাবতে হবে। আমি যদি আজকে অনেকে বলেন এখন এগুলো ভাবার বিষয় না, কথা এখন যদি ভাবার বিষয় না, ভাববোটা কোন সময়? এটা আবার বঙ্গবন্ধুর বাকশাল, বঙ্গবন্ধু সর্বশেষ দোষল বাকশাল, তারা আর বাকশাল করতে চায় না, আওয়ামী লীগ করতে চাইছিল। বঙ্গবন্ধু না, এইটা একটা ব্যাখ্যা আছে ওইখানে, রাজনৈতিক কারণে জিয়াউর রহমান যে পিপিআর এর মাধ্যমে যে পারমিশনটা দিত, তখন তো পিপিআর এর মাধ্যমে পারমিশন নিতে হইতো, তখন বাকশালকে অনুমোদন সে দিত না। এই জন্য আওয়ামী লীগ করা। আপনার পিপিআর এর একটা কথা মনে আছে? পিপিআর এর প্রথম ছিল যেটা জমা দেওয়া হয়েছিল, সেখানে বঙ্গবন্ধুর নাম থাকার কারণে ফেরত দেওয়া হয়েছে। কোনো মৃত ব্যক্তিকে করা যাবে না, ওইটা বাদ দিয়ে কিন্তু পিপিআর অনুমোদন হয়েছে। আমি এটাই বললাম যে তখন নেওয়া হয়েছিল। এনিওয়ে, ওই যে আপোষ শুরু হইলো না, কিন্তু ওইখানে আসতে হইলে আওয়ামী লীগ নিয়ে আসতে হইলে এর কোনো উপায় ছিল। কিন্তু আমরা তো ওই সময় কিন্তু সাম্প্রদায়িক শক্তির সাথে আপোষ করে আসিনি, কৌশল করেছি পিপিআর এর পারমিশন পাওয়ার জন্য। বুঝতে পারতেছেন? এরপরে দেখেন আপনি এই বাকশাল সম্পর্কে বললাম না তো, কিন্তু বাকশাল নিয়ে আলোচনা করতেই আমরা রাজি না। আমরা বাকশাল নিয়ে আলোচনা করতেই রাজি না। বাকশালটা কি, কেন হয়েছিল? এই যে খালি বাকশাল বলে, বাকশালের পুরো অর্থটা কি? বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। বঙ্গবন্ধু আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিলেন কেন? দলের প্রয়োজন। কি বলেন? আমার দ্বিতীয় বিপ্লব এটা, ওই যে 7ই মার্চের, ওই যে বললাম না 7ই মার্চের ভাষণ, মুক্তির সংগ্রাম তো শেষ হয় নাই আমাদের। বঙ্গবন্ধু প্রথম বিপ্লব ছিল একটি স্বাধীন ভূখণ্ড, দ্বিতীয় বিপ্লবের জন্য উনি করলেন কি? একটি জাতীয় প্ল্যাটফর্ম করতে চাইলেন। বঙ্গবন্ধু প্রথমে 72 সংসদীয় গণতন্ত্রের করে চেষ্টা করেছিলেন সবাইকে করতে, সেইখানে জাতীয় সমাজতান্ত্রিক দল গঠন হয়ে যেভাবে জ্বালাও পুরাও ব্যাংক লুট এইসব শুরু করলো, হকতা ভাসানির হকতা সব যেভাবে বেহকতা বলতো, যেভাবে সিরাজ শিকদার জেগে উঠলো, তুহা আন্ডারগ্রাউন্ডে চলে গেলেন, দেবেন শিকদাররা, কমরেড নুরুল হক দেবেন শিকদাররা আন্ডারগ্রাউন্ডে গিয়ে জবাই করা শুরু করলো, তখন বঙ্গবন্ধু এবং উনি 75 সালে যেদিন প্রথম বাকশাল করা বঙ্গবন্ধু বাসভবনে একটা কথা বলেছিলেন মাননীয় স্পিকার,
আমি সংসদীয় গণতন্ত্রের মানুষ, বহু কষ্টে বহু যন্ত্রণা আজকে আমি একটি জাতীয় সরকার গঠন করতে গেলাম। জাতীয় সবাইকে নিয়ে করতে চাই। আমি চেষ্টা করেছি 3টি বছর, আমি ফেল করেছি। তাই আমি আবারও ফিরবো সংসদীয় গণতন্ত্রে, সেটা বঙ্গবন্ধু বলেছিলেন। এইটা আমরা পড়ি না, পড়তে চায় না কেউ। সবাই অনলাইনে কে কি বলতেছে, জ্বালিয়ে দেবো, মারিয়ে দেবো, কাটিয়ে দেবো, কালকে যুদ্ধে ক্ষমতায় চলে আসবে, এইসব শুনতে চায় মানুষ। আজকেই ক্ষমতায় চলে যেতে চায়। প্রতিষ্ঠাবার্ষিকী শুধু মিছিল করলে তো হবে না। প্রতিষ্ঠা কিন্তু আওয়ামী লীগের মটোটা কি ছিল, কেন বঙ্গবন্ধু আওয়ামী লীগ করেছে, সেটা যদি আমি না বুঝি, তাইলে তো আপনি ক্ষমতায় যাইতে পারবেন না। যাবেন ক্ষমতায় তো আওয়ামী লীগ বারবার গিয়েছে, বারবার ফুলশট খেয়েছে। আমি যদি আজকে সংশোধিত না হই, আমার মধ্যে কোন রিয়েলাইজেশন না আসে, আপনি দেখবেন যেখানে সুযোগ পাচ্ছে আওয়ামী লীগাররা মঞ্চ পরে মঞ্চ ভাঙার উপক্রম হয়ে যায়। আপনি লন্ডনের মিটিং দেখতে কয়টা মঞ্চ ছিল, দেখেন নাই? এমন কোন আয়োজন সরকারে ছিল, এমন কোন ছিল না সেই জায়গায় যে ওরা মঞ্চে ওঠার জন্য মারামারি করতো না তারা। এইটা কি কিসের লক্ষণ? আপনি দেখবেন এখনো কিন্তু ওই সুযোগ পেলে ছাড়ে না, সুযোগ পেলে মঞ্চ ছাড়তে চায় না। তার আমি যদি নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতেন, আমি যদি বক্তৃতার মঞ্চে না বললে আমি নেতা হব না। এই যে নেতা হওয়ার টেন্ডেন্সি, যেটা আমরা সবাই নেতা হয়ে গেলাম কর্মীবাদ দিয়ে, এবং কর্মীদের সাথে যে আচরণগুলো হইতো নেতা কর্মী যারা করতো, এর পরে যে তৃণমূলের কর্মী আজকে এই যে প্রান্ত মারা গেল, এই যে আরেকটা ছাত্রলীগের ছেলেকে 5 ঘন্টা পরে মারা শুনলাম, এই যে বিভিন্ন জায়গায় আজকে নির্যাতনের শিকার হচ্ছে, কারা? এরা সব বঞ্চিত কর্মীরা। কিন্তু ওই দিন রানার সাথে কথা বলে জিজ্ঞাসা করে দেখবেন, ক্ষমতা থাকতে তাকে কেউ জিজ্ঞাসা করে নাই। আজকে রানা বাড়ি করছে, একসাথে কথা বললাম না এখানে, আজকে রানা বাড়ি করছে। শুধু এইগুলো আমাকে দেখতে হবে, বুঝতে হবে। বিভিন্ন যে কমিটি হচ্ছে, কমিটিতে সেই তৃণমূলের কর্মীরা আসলে কি মূল্যায়িত হচ্ছে নাকি দেখবো না আমরা। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতি কেন, দুনিয়ার রাজনীতি ব্যয়বহুল হয়ে গিয়েছে, পয়সা লাগে, ক্ষমতায় যাওয়ার জন্য পয়সা লাগে। এই সময়টা আগে ছিল না, বঙ্গবন্ধুর সময়তে ছিল না। এখন সেটা কঠিন হয়ে, সেটাও যে প্রমাণ করেছে, এবং সেই দিকে আমরা অগ্রসর হচ্ছি, আমরা ওইখান থেকে বের হতে পারতেছি। ক্ষমতা তাইলে একজন মানুষজন এমপি হতে যায়, চেয়ারম্যান হতে যাচ্ছে, একটু চেয়ারম্যান হতে হলে তার 50 লাখ 1 কোটি টাকা লাগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এই যে আপনার দলীয় প্রতীকে নির্বাচনের জন্য সুযোগ করে দেওয়া হলো, আশরাফ ভাই এটা মূলত প্রচলন করেছিলেন। উনি তখন বোধহয় ছিলেন, জনপ্রশাসনের ছিলেন, শুরু করেছিলেন। কেন করেছিলেন? আশরাফ ভাই 75-এর পরে, আগের থেকে আশরাফ ভাই, উনি আনন্দমোহন কলেজে যখন ছিলেন 75-এর আগে, উনি জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলেন উনি ওইখানে। তারপর উনি ভারতে লন্ডনে চলে আসেন উচ্চশিক্ষার জন্য। 75-এর পরে উনি দীর্ঘদিন, আমার মনে হয় না 91-এর আগে ওদের উনি ফিরেন নাই। 91-তে ওদের নির্বাচন করলেন গিয়ে নাকি, যাই হোক, উনি এইখানে কাউন্সিলে কাজ করেন। কাউন্সিল আপনি জানেন তো, আমি জানি না অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হয় কিনা। আমাদের এইখানে স্থানীয় দলীয় ভাবে হয় নির্বাচনটা, স্থানীয় নির্বাচন। উনি সেটা দেখেছেন। আর আমি যদি ব্রিটেনের সাথে বাংলাদেশের তুলনা তো হবে না। বাংলা এখানে যে উন্নত পদ্ধতি, পশ্চিমবঙ্গ ভারতে পঞ্চায়েত হয়, তার ওখানে দুর্নীতিও কিন্তু হয়। কিন্তু আপনি এইখানে আমি যে জায়গায় আছি, আমি তো ভারতের পঞ্চায়েত আমি তো যাইনি, আমি এখানে দীর্ঘদিন, আজকে প্রায় 32 বছর উপরে আমি আছি, আমি তো দেখতেছি জিনিসগুলা। নির্বাচন হচ্ছে, প্রার্থী হচ্ছে, সে ঘরে ঘরে যাচ্ছে, লিফলেট দিচ্ছে। কখনো আমি একদিন দেখি আমাদের সাবেক এমপি জেরেমি, সেইখানে করছিল কি যে টেস্কোতে তারা এসে লিফলেট বেচতে পারতেছে। এখানে জনসভা করে না, এরা মিটিং করে না, ব্যয়বহুল না, এখানে পয়সা দিয়ে কিনা হয় না। এইখানে জাস্ট কর্মীরা ঘরে ঘরে যায়, তার দলীয় ভাবে নির্বাচনটা হয়, সেইটা তিনি ইন্ট্রোডিউস করছেন। কিন্তু আমরা তো সেই প্রস্তুত না। আমাদের দেশে তো সংসদীয় গণতন্ত্রই প্রতিষ্ঠিত হয়নি, কোন প্রতিষ্ঠান গণতান্ত্রিক হয়ে উঠতে পারেনি। করলেন কি, পড়ার পরে যেটা হইল,
মনোনয়ন বাণিজ্য। উপজেলার প্রেসিডেন্ট, উপজেলাতে বলো তৃণমূল থেকে যারা নির্ধারিত হয়ে আসবে তাদেরকে দেওয়া হবে। তৃণমূল থেকে 3 জনের নাম পাঠানো হইতো, আসলো জেলায়, জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি যাকে ঠিক করতো সেই কেন্দ্রীয় ভাবে এসে অনেক সময় বদলে দিত, খুব বেশি অংশ ঠিক থাকে, কারণ লিয়াজটা ছিল তো। এমনকি ওই জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে যেত। ওই সময় প্রতিযোগিতা হতো মনোনয়ন দেওয়ার জন্য। এই পদ্ধতিটা কি ভালো ছিল? ভালো ছিল না। আর তারপর দলীয় প্রতীকের কারণে দলের মধ্যে একটা বিভ্রান্তি, বিভক্তি সৃষ্টি হয়ে গিয়েছিল। আমি দাঁড়াইতে চাই চেয়ারম্যান, আমাকে নমিনেশন, আমি নমিনেশনটা পাইলাম না। পাইলে এমন একজন যার পয়সা আছে। এই যে পয়সাওয়ালাদের নমিনেশন দেওয়ার যে বিষয়টা, এইটা তো আমার রাজনীতির সাথে যায় না। আমাকে ঠিকই থাকতে হইলে লাগে, পয়সা লাগে। আজকে যে অত্যন্ত ব্যয়বহুল হয়ে গিয়েছে কিন্তু নির্বাচন দল করা, অর্থাৎ দলের কর্তৃত্বটা চলে গেছে পয়সাওয়ালাদের কাছে। যাও, আর কিন্তু ডিফারেন্সটা হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জামাতের পয়সাওয়ালা যারা, জামাত পয়সা করে দল বিক্রি করে বা বিভিন্ন ভাবে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল অনেক জামাতিরা আওয়ামী লীগের সাথে ব্যবসা করে, সে টাকাটা সে ইনভেস্ট করে, দলে ইনভেস্ট করে। আমাদের এমপিরা, মন্ত্রীরা, নেতারা যখন পয়সা বানায় বেশিরভাগ নিজেদের জন্য ইনভেস্ট করে, বাড়ি কিনে, গাড়ি কিনে, নিজেদের সন্তানদের জন্য। আজকে দেখবেন কয়জন ইনভেস্ট করতেছে। আমি এমনও জানি একটা বই বের হওয়ার কথা ছিল 35 নম্বরকে নিয়ে, অন্যরা উদ্যোগ নিয়েছিল, পয়সার তারা বইটা বের করতে পারেনি। এখন কথা ছিল গত জানুয়ারিতে হবে, এখন করতে পারে নাই। পয়সা অনেক লেখার কালেকশন করে দিয়ে 32কে নেওয়ার কথা ছিল, এবং নেত্রী জানেন এটা। অনেকেই জানে, অনেকে পয়সার জন্য কমিটমেন্ট করে শেষ পর্যন্ত পিছিয়ে গিয়েছে। এই জায়গায় আমরা ব্যয়টা করতে পারি না, বুঝতে পারতেছেন? আমি এই কথাগুলো বলবো এই কারণে, পয়সার প্রয়োজন আছে দলের জন্য এই মুহূর্তে। এই যে আজকে লড়াইটা আপনি করতে, এই যে আমরা প্রতিষ্ঠা বয়সে যেটা দেখলাম, এরপরে যেটা দেখলাম সরাসরি গুলি করে ধরে নিয়ে মেরে ফেলতেছে, প্রান্তকে মেরে ফেলবে, আরেকজনকে মেরে ফেলতেছে। অর্থাৎ সরকার, বিএনপি, ওরা জুলাই সন্ত্রাসীরা যারা ক্ষমতায় আছে এখন, যারা বিরোধী দল থাইকেও ক্ষমতায়, ওরা একটাই সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশে এক তুগলুকি কর্মকাণ্ড চলছে, আপনারা জানেন, সেই ইউনিসিও গভর্নমেন্ট থেকে এখন পর্যন্ত। এবং ট্রাইব্যুনালে, যে ট্রাইব্যুনাল আমরা যেটা ক্যাঙ্গারু কোর্ট বলি, সেই কোর্টে শেখ হাসিনাকে একটি বিচার করে, তথাকথিত একটা বিচার করে ফাঁসির রায়ও দেওয়া হয়েছে। এই ট্রাইব্যুনালের বিভিন্ন গঠন প্রক্রিয়া বা বিভিন্ন আইন কানুন নিয়ে ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন একজন বিজ্ঞ আইনজীবী, যিনি এই মুহূর্তে আমাদের সাথে আছেন। আপনারা সকলে চেনেন, উনি মহসিন রশিদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং সাবেক মুসলিম লীগের প্রেসিডেন্ট, নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। তারপরও যদিও উনি পদত্যাগ করেছেন মুসলিম লীগ থেকে। তো ওনার কাছে সরাসরি যাই জিজ্ঞেস করব, কি হলো না হলো সবকিছু স্যারকে জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? যে আমরা ভালো আছি। স্যার, আপনি তো মুসলিম লীগ থেকে হঠাৎ করে পদত্যাগ করলেন, সেটার ইয়েটা আমরা আমি তো অ্যাক্টিভ লোক, আমি তো আবার একটা ভিশন আছে, একটা চিন্তাধারা আছে, দেশকে কিভাবে এগিয়ে নিতে হবে, অর্থনৈতিক ভাবে, এডুকেশন কি হবে, হেলথ কি হবে। বিকজ দেশকে আমাদের 20-22 কোটি লোক, এদের দায় দায়িত্ব তো পলিটিশিয়ানসরাই নেবে। বিকজ যারাই রাজনীতি করুক ওদের সাথে আমরা একমত হই, দ্বিমত করি, কিন্তু ওদেরকে তো এগিয়ে আসতে হবে। জনগণ আর কোথায় যাবে? সো আমি মনে করেছি যে মুসলিম লীগ এর মধ্যে ডেপথ নাই। ডেপথ যদি না থাকে, সংগঠনটাকে এগিয়ে নেওয়া অথবা ছোট ছোট জিনিস নিয়ে যদি তারা করে, ঝামেলা করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, দেখেন, আপনার লিডারকে লিডার মানতে হবে। বিকজ আমি লিডারশিপ যদি দেই তো ইউ হ্যাভ টু ওয়াক বিহাইন্ড মি।
এইসব আগের কথা শুনে লাভ হবে না। এই দেশের এই সমস্যা, আপনি যদি জিয়াউর রহমান সাহেবকে সাপোর্ট করছেন তো জিয়াউর রহমান উইল ডিসাইড, ওনার ভিশন থেকে উনি ডিসাইড করবেন। বঙ্গবন্ধু যেমন ওনার ভিশন থেকে উনি একটি ছিল যে আমি বাংলাদেশকে আলাদা বাঙালি জাতির জন্য একটি দেশ সৃষ্টি করব বা হোয়াটএভার, এই ভিশন নিয়ে উনি বাংলাদেশের একটা ড্রিম ছিল, ওই ড্রিমটা উনি নিয়ে এগিয়েছেন, রাজনীতি করেছেন। জিয়াউর রহমান সাহেবের ও একটা ড্রিম ছিল। ডিফারেন্স বিটুইন দেম ইজ যে বঙ্গবন্ধু বাই বার্থ পলিটিশিয়ান, জিয়াউর রহমান সাহেব সার্কামস্ট্যান্সেস এর জন্য উনি পলিটিশিয়ান হয়েছেন। সো দেয়ার ইজ আ বিগ ডিফারেন্স। আমরা যেরকম আছি, আমরা জনগণকে নিয়ে চিন্তা করছি। আমরা ধরেন যেরকম আগেকার ভাসানী সাহেব ছিলেন, সরওয়ার্দী সাহেব ছিলেন, ওরকম চিন্তাধারা যে কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়। আর সার্কামস্ট্যান্সেস দিয়ে হয়েছে, বাট হি ডিড আ গুড জব ফর বাংলাদেশ, হি হ্যাড আ গুড ফরেন পলিসি। জিয়াউর রহমান সাহেবের কথা বলছি, উনি ওনার একটা চিন্তাধারা ছিল যে এই যে খাল কাটা, এটা ইরিগেশন নিয়ে চিন্তা ছিল, এইটার মধ্যে স্ট্র্যাটেজিক ডিফেন্সের ছিল, নানান চিন্তাতে করেছেন উনি। আমাদের বিকজ ইউ সি জিয়াউর রহমান সাহেব যিনি ছিলেন, উনি প্রফেশনাল সোলজার। ওনার পারফরমেন্স 1965 ওয়ারে খুব প্রশংসিত হয়েছে পাকিস্তানে। উনি ওই লাহোর নাশিয়ালকোট সঙ্গে এবং খুব প্রশংসিত হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওনাকে কিছু একটা তমগা দেওয়া হয়েছিল পাকিস্তানের তরফ থেকে। বাংলাদেশে উনি দেখেন খুব প্রশংসার দাবিদার, এজ এ সেক্টর কমান্ডার। বঙ্গবন্ধু ওনাকে বীর উত্তম দিয়েছেন। তারপরে দেখেন বিএনপি গভর্নমেন্ট বঙ্গবন্ধুকে, জিয়াউর রহমান সাহেবকে, দুজনকে স্বাধীনতার পদক দিয়েছেন, গভর্নমেন্ট, বাংলাদেশের গভর্নমেন্ট দিয়েছেন। সো আমাদেরকে রেসপেক্ট করা উচিত সবাইকে। আর লিডারশিপ এর লিডার, আর লিডার যদি আপনার কথা ওর কথা এর পিছে যদি চলে তাহলে তো হবে না। লিডারের ভিশন থাকতে হয়, অনেক দূরদর্শিতা থাকতে হয়। ওকে লিডারকে সবকিছু খেয়াল রাখতে হয় কি আজকে জিও পলিটিক্সে কি হচ্ছে, জিও ইকোনমিক্সে কি হচ্ছে, আমাদের অর্থনীতিতে কি হচ্ছে, নানান দিকে খেয়াল রেখে কার সাথে আমার এখন বন্ধুত্ব বেশি করতে হবে, এসব জিনিস খেয়াল করতে হয়। এইসব জিনিস খেয়াল না করতে পারলে তো আপনি লিডার হবেন না। আমাদের এখানে তো সবাই লিডার, যারা আছে সবাই লিডার, কিন্তু কারোর কোনো চিন্তা নাই যে দেশের অর্থনীতি কিভাবে। আমি একটু আগেই কাউকে বলতেছিলাম যে বর্তমান যে পরিস্থিতি আছে, আমাদের ডেফিসিট যেটা বাজেটে দেখানো হয়েছে 2,43,000 crores, এইটা আলটিমেটলি 3.5 লক্ষ কোটির কম হবে না। মানে ডেফিসিট, মানে আপনি রেভিনিউ জোগাড় করতে পারবেন না। ইট ইজ ডিফিকাল্ট। স্যার, সবচেয়ে আলোচনার বিষয় গতকাল থেকে আজকে পর্যন্ত যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ট্রাইব্যুনালের আইনের বৈধতা চ্যালেঞ্জ করে আপনি একটা রিট করেছেন হাইকোর্টে। আসলে এটার মধ্যে আপনি কি কি জিনিস এনেছেন যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন। দেখেন, প্রথমত ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালকে আমি সবসময় মনে করেছি, সবসময় না, 2009-এর পর থেকে মনে করেছি যে এই ট্রাইব্যুনালটা হচ্ছে জুডিশিয়াল মার্ডার করার জন্য ট্রাইব্যুনাল। অ্যামেন্ডমেন্ট করে আমরা জামাতের নেতাদেরকে আমরা মেরেছি, আই রিগার্ড ইট অ্যাজ জুডিশিয়াল মার্ডার। আমরা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ঝুলিয়েছি, আই রিগার্ড ইট অ্যাজ জুডিশিয়াল মার্ডার। এই জিনিসটা শেখ হাসিনার সময় হয়েছে। আমি আপনাকে বলি, শেখ হাসিনা নেভার ওয়ান্টেড টু ডু দিস। শেখ হাসিনা একটি ওনার অনেক লোকের বিচারও হয়েছে, শাস্তিও হয়েছে। এইটা 1978-এ এইটাকে এবলিশ করে দেওয়া হয়েছে। বিকজ তখন হয়তো যেই সরকারে ছিল তাদের একটা ছিল যে আমাদের সবার মধ্যে একটা ইউনিটি দরকার,
বিধ্বস্ত দেশ এটাকে এগিয়ে নেওয়ার জন্য। এইটা 1978-এ প্রেসিডেন্ট সায়েম সাহেব ছিলেন, তখন শাসক আপনি বলতে পারেন ইয়ে ছিলেন, জিয়াউর রহমান সাহেব ছিলেন, হয়তো তখন উনি প্রেসিডেন্ট হয়তো হন নাই, প্রেসিডেন্ট সায়েম সাহেব ছিলেন। সো দিস ওয়াজ আ গুড থিং, কিন্তু আপনাকে এট সাম পয়েন্ট তৈরি করতে হবে। কিন্তু যেটা নিয়ে আমি চ্যালেঞ্জ করেছি এটা হলো 1973-র আইন, অর্থাৎ সংবিধান হয়ে যাওয়ার পর এই আইনটি হয়েছে। এবং এই আইনটির প্রিঅ্যাম্বল যেটা আছে, আমাদের একটা প্রিন্সিপল হয়, ডক্ট্রিন আছে, এজিসডম জেনারিস, অর্থাৎ আপনাকে একটা দুইটা ওয়ার্ড সেপারেট করে করতে পারবেন না, এই একত্র করতে হবে। সেখানে একটি শব্দ আছে ওয়ার ক্রাইমস, সেখানে জেনোসাইড আছে, ওয়ার ক্রাইমস এর কথা আছে, এইসব নানান কথা প্রিঅ্যাম্বলে আছে। সো এইটাকে যদি একত্র করে দেখি যে এই জেনোসাইড কখন হয়েছে, ওয়ার এর সময়। ওয়ার কার সাথে আমরা করেছি? অকুপাইং ফোর্সেস যারা আমাদের দেশে ছিল, আমরা ওদেরকে কিন্তু এনিমি ফোর্সেস বলছি না, উই আর কলিং দেম অকুপাইং ফোর্সেস, যারা বাংলাদেশে তখন দখলে ছিল, ওদের বিরুদ্ধে থেকে। এই জন্য আমরা বলি না দ্যাট ইস্ট পাকিস্তান সেসিড করেছে, আমরা বলি যে বাংলাদেশ লিবারেট হয়েছে। We have liberated ourselves from whom? From the occupying forces. তো এই অকুপাইং ফোর্সেস যারা ছিল, ইট ইজ কমন নলেজ, এটা ইন্টারন্যাশনাল নলেজ, সবাই তখন লিখেছে, বলেছেন যে বাংলাদেশে খুন খারাপ হচ্ছে, জেনোসাইড হচ্ছে, ওয়ার ক্রাইমস হচ্ছে, এবং রেপ ইজ বিং ইউজড এজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ ওয়ার, এইসব নানান কথা। আচ্ছা, তো এইটা ছিল পাকিস্তানি পিওডব্লিউস যারা ছিলেন, ওদেরকে ট্রাই করার জন্য এটা 1973-তে করা হয়েছে। কিন্তু যখন সিমলা এগ্রিমেন্ট হয়ে গেল এবং যখন আপনার আমাদের ফরেন মিনিস্টাররা দিল্লি এগ্রিমেন্ট করলেন, তখন বাংলাদেশ পিওডব্লিউস দেরকে মাফ করে দিল। তখন পিওডব্লিউসরা, তখন ইন্ডিয়া পিওডব্লিউস কে রিপ্যাট্রিয়েট করে দিল, পাকিস্তান পাঠিয়ে দিল। ওদের জন্য এটা করা হয়েছিল। এটা করা হয় নাই যে আপনি জামাত নেতাদেরকে, আপনি বিএনপি নেতাদেরকে, অন্যদেরকে আপনি এখানে ইয়ে করবেন। সো এইটা একদম কোন ধরনের জজদের অ্যাপয়েন্টমেন্টও হয় নাই এই ট্রাইব্যুনালে। আনটিল 2019 we amended this, এবং আমরা এইটাকে নিয়ে আমরা এই লিডার্সদেরকে, জামাত লিডার্সদেরকে বা অন্যদেরকে ট্রাই করেছি। সো এইখানে যেটা হয়েছে যে এইখানে আপনার এভিডেন্স অ্যাক্ট আমাদের যে আছে, অন্যদের বেলায় যেটা ব্যবহার হয় সেটা এক্সক্লুড করে দেওয়া হয়েছিল। আপনার বলা হয়েছিল যে সিআরপিসি এক্সক্লুডেড আছে। ইভেন পরে যে আপিলস এর যে প্রভিশনটা এসেছিল 2009 অ্যামেন্ডমেন্টের পরে, ওইখানে বলা হয়েছিল যে আপিল করা যাবে, কিন্তু আপিল উইল নট বি অন ফ্যাক্টস, অনলি অন ল। এই সব। তারপরে আবার ধরেন তখন সিনহা তখন ছিল চিফ জাস্টিস, বা এদের সময় যখন আপনার ইয়ে হয়েছে, এইগুলি মামলাগুলি আপিলে গেছে, অ্যাপিলেট ডিভিশনে গেছে, তখন আমরা সবাই জানি যে ইন মোস্ট অফ দ্য কেসেস যে বেঞ্চে ওয়াহাব মিয়া ছিলেন, ওই মোস্ট অফ দ্য কেসেস এর মধ্যে কিন্তু উনি আইদার একুইটাল দিয়ে দিয়েছেন বা উনি ডিসেন্টিং জাজমেন্ট দিয়েছেন। ওই ডিসেন্টিং জাজমেন্ট কিন্তু ভেরি ভ্যালুয়েবল জাজমেন্টস, এবং ওই ডিসেন্টিং জাজমেন্টস উনি খুব কষ্ট করে, খুব পুরা এভিডেন্স ইয়ে করে উনি লিখেছেন সুন্দর করে। কিন্তু পরবর্তীতে এই সিনহা সাহেব, এটা ওনার বইতেই আছে যে ওয়াহাব খালি ছেড়ে দেওয়ার এসেছিল, তখন আমি ওয়াহাব সাহেবকে, জাস্টিস ওয়াহাবকে আমি সরিয়ে দিলাম, আরেক বেঞ্চে পাঠিয়ে দিলাম, বুঝি। সো এই কারণে এইটা হয়েছে। আবার আপনি 24-এ দেখলেন, আপনি কি করলেন, আবার এমেন্ডমেন্ট করে এইবার শেখ হাসিনাকে ঝুলাও, একদম মানে
আপনার এই যে ট্রাইব্যুনাল হয়েছে, যে ট্রাইব্যুনাল শাস্তি দিচ্ছে বা যে প্রসিকিউট করছে, চিফ প্রসিকিউটর কাজল, সে কিন্তু একটি ভেঞ্জেন্স নিয়ে কাজ করেছে, রিভেঞ্জ নিতে হবে আমাকে, মানে ওর ওর কথাই হচ্ছে ট্রাইব্যুনালের কথা, এই ধরনের একটি অ্যাটিটিউড নিয়ে সে কাজ করেছে। হি ওয়াজ নট আ ফেয়ার প্রসিকিউটর। সে গোজামিল দিয়ে এদিক থেকে এনে ওদিক থেকে এনে, ওর মধ্যে কি সত্যতা আছে কি আছে জানি না। আইনে যেহেতু আছে যে স্টেট আপনাকে একটা প্রোভাইড করবে, একটা উকিল প্রোভাইড করা হয়েছে, which is not শেখ হাসিনার লয়ার, এটা কোর্ট অ্যাপয়েন্টেড লয়ার ফর শেখ হাসিনা। সে ওনাকে ডিফেন্ড করেছে টু দি বেস্ট অফ হিজ এবিলিটি, আই ডোন্ট ডাউট হিজ এবিলিটি, কিন্তু শেখ হাসিনার চয়েসের লোক তো ছিল না ওইখানে। তো আপনি শেখ হাসিনাকে বা এদেরকে চয়েস দেবেন? আপনি সুপিরিয়র রেসপন্সিবিলিটি। কোন রিকশাওয়ালা মারা গেছে শেখ হাসিনা দায়ী, কোন রিকশাওয়ালা মারা গেছে সালমান রহমান দায়ী, কোন রিকশাওয়ালা মারা গেছে, আরে বাবা ট্রাই দেম ইন অর্ডিনারি আর তুমি যদি ট্রাইব্যুনাল করতে চাও 5 জুলাই বা এইসবের জন্য তুমি আলাদা জুলাই অগস্টের জন্য একটা ট্রাইব্যুনাল বানাও না, তোমাকে তো কেউ মানা করছে না। যেখানে তুমি ব্যালেন্স করবে আইনকে, যেখানে বাংলাদেশি নাগরিকদের জন্য যে আইন প্রযোজ্য ওই আইন দিয়ে তুমি কাজ করবে, যেরকম ক্রিমিনাল প্রসিডিওর কোড উইল অ্যাপ্লাই, এভিডেন্স অ্যাক্ট উইল অ্যাপ্লাই, তুমি ওসব বাদ দিয়ে এটা করেছো। আর ওদের জন্য যেটা ছিল ওইখানে কনস্টিটিউশনেও বলা ছিল that this law cannot be challenged, ICT, it cannot be challenged, এবং that ICT was based on নিউরেমবার্গ ট্রায়াল যেটা হয়েছিল, ওর যে চার্টারটা ছিল, বা টোকিও ট্রায়াল যেটা জাপানিজ দের হয়েছিল, ওইটাকে বেস করে এই আইনটা করা হয়েছিল। I have nothing against the law, but the question is that the law was for a specific purpose. That purpose has since long gone. So 2009-এও অন্যায় হয়েছে, 2024-এ অন্যায় হয়েছে, এবং আগামীতে অন্যায় যে হবে না এইটার কোনো গ্যারান্টি নাই। Why should we have 2024-এর যে আইসিটিতে যে মামলাগুলো করা হচ্ছে, আসলে বাংলাদেশ আওয়ামী লীগ কার সাথে যুদ্ধ করেছে? কোনো বিদেশি শক্তির সাথে? That is what I'm saying, that this is where the problem lies. These are the problems. তো আমি এই জন্যই চ্যালেঞ্জ করেছি যে এই আইনের যে পারপাস ছিল, that purpose is long over. ওই পারপাসটা লং ওভার, শেষ হয়ে গেছে ওই পারপাস, ফাংটাস অফিসিও হয়ে গেছে এই ট্রাইব্যুনালটা। তারপরে এখন দেখেন এই ট্রাইব্যুনালে আপনি যে জজ যে শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিয়েছে, সেখানেও আপনি দেখেন পক্ষপাতিত্ব হয়েছে, বিকজ আপনি যে জজকে অ্যাপয়েন্টমেন্ট করেছেন বলেছেন সে হাইকোর্টের জাজ, মিস্টার জাস্টিস সো এন্ড সো। আমার নজরে তো হি ইজ নট আ জাজ অফ দ্য হাইকোর্ট, বিকজ উনি শপথ নিয়েছেন, উনাকে সরকার অ্যাপয়েন্ট করেছে অ্যাজ আ হাইকোর্ট জাজ, উনি শপথ নিয়েছেন, বাট হি নেভার অ্যাসিউম দি অফিস, হি নেভার অ্যাসিউম দি অফিস এজ আ জাজ অফ দ্য হাইকোর্ট। শেখ হাসিনার সময় যেগুলি অ্যাপয়েন্ট হয়েছে সেগুলি দে হ্যাড অল অ্যাসিউমড অফিসেস অফ দ্য হাইকোর্ট, এন্ড তারা হাইকোর্টের পার্ট ছিল। তারপরে আরো আমার এখানে কথা হচ্ছে যে কনস্টিটিউশন অফ দ্য সুপ্রিম কোর্ট যেটা আছে, এইখান থেকে এই কনস্টিটিউশন, এইখান থেকে যদি আপনি একটা ব্যক্তিকে বের করে নেন, কনস্টিটিউশনে গোলমাল হয়ে গেল, দ্য কনস্টিটিউশন লুজেস দ্য ব্যালেন্স অফ দ্যাট কোর্ট। সো এইটা ইটস নট সেন্ট্রিপেটাল, ইটস সেন্ট্রিফিউগাল, হ্যাঁ, এই যে ইয়েটা কনস্টিটিউশনটা। সো এইসব জিনিস, নানান জিনিস আছে, এইগুলি নিয়ে আমি এটাকে চ্যালেঞ্জ করেছি যে এটাকে বিলুপ্ত করেন আপনি যদি কিছু, বিকজ ইভেন আমি জানি আমাকে তো অপোজ করবে, আমি রুলও পাবো না, আমি অ্যাটর্নি জেনারেল আইসা ধুমধাম করে বলবে যে না এটা তো কি সব ঠিক আছে। বাট what they don't understand is যে এখন তো ওনারা ক্ষমতায় আছেন, সব ঠিকঠাক আছে। এর আগেও যেনারা ক্ষমতায় ছিলেন আমাদের শেখ হাসিনার সময় তো হাইকোর্ট সব বলেছে, অ্যাপেলেট ডিভিশনও বলেছে সব ঠিক আছে, কোনো অসুবিধা নাই একদম।
ঝুলাই দাও। এখন আবার এরা বলবে ঝুলাই দাও, কোনো অসুবিধা নাই। এরপরে ইনারা যখন নামবেন, অন্য কেউ আসবে, সেও তো আচ্ছা বলতে পারে ঝুলাই দাও এদেরকে, কোনো অসুবিধা নাই। ইউ সি, সো প্রবলেম ইজ ইট ইজ এ ব্যাড ল আমাদের জন্য। আপনার কাছে তো কোলাবোরেটর অ্যাক্ট ছিল, আপনি ওরকম একটা অ্যাক্ট করে আপনি নিজামী সাহেবদের বিরুদ্ধে, শহরের বিরুদ্ধে করতেন যে দে আর কোলাবোরেটরস, তারা যুদ্ধ অপরাধী, তারা কোলাবোরেট করেছে, আপনি করতেন, আমার কোনো প্রবলেম ছিল না। আরেকটা আইন বানাই নিতেন, তো বানাইতে তো অসুবিধা আছে আইন বানাতে, পার্লামেন্টে গিয়ে তো আইন বানিয়ে নিতে পারে, পার্লামেন্ট না থাকলে অর্ডিন্যান্স করে ফেলবো, তাতে কি হয়েছে? বাট কোয়েশ্চেন ইজ দ্যাট আপনি যাই করবেন ব্যালেন্স থাকতে হবে যে কোনো আইনে। আপনি এটা অপব্যবহার চলছে এই আইনের। So I want to finish this অপব্যবহার. It should not be there on the statute book. বুঝছেন না? So these are the things, let's see কোথায় যাই, কদ্দূর যাই। বিকজ একটা কথা বলে রাখি এখানে, আমি যে 106 করেছি, হাইকোর্টেও যখন আমাকে রিজেক্ট করেছে, জাজমেন্ট দিয়েছে, আমাকে কিন্তু 1 মাস পর কোর্টে গিয়ে বলতে হয়েছে যে আপনারা রায় দিচ্ছেন না কেন, হিয়ারিং তো হয়ে গেছে, আপনি রিজেক্ট করেছেন, ডিকটেশনও দিয়েছেন ওপেন কোর্টে। তারপরে যাই হোক ওরা রায় আমাকে দিল, দেওয়ার পরে অ্যাপেলেট ডিভিশনে গেলাম, আজকে প্রায় 5, 6, 7 মাস হয়ে গেছে, ওইটার শুনানি শেষ হয়ে গেছে, ওইটা রায় আমি পাইনি। রায় পেয়েছি যে আমার ওইটা ডিসমিস করে দিয়েছে সুপ্রিম কোর্ট, অ্যাপেলেট ডিভিশন, কিন্তু ওরা বলেছে যে আমরা কিছু অবজারভেশন দেব। অবজারভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে তারা কি বলতে চায়। আজ পর্যন্ত এই মুহূর্তে যখন কথা বলছে ওইটা পাই নাই, 6-7 মাস হয়ে গেছে, ঠিক আছে। আমি আরেকটা মামলা করলাম যে ইউনূস সাহেবের অপকর্মের জন্য আপনি দয়া করে ডাইরেকশন দেন সরকারকে যে তারা যেন একটি কমিশন কায়েম করুক। এখন দেখেন এইটাও দিতে চায় না, অ্যাটর্নি জেনারেল আর সবাই এসে একটা বিরোধ করলো, সাংঘাতিক বিরোধ করলো। হ্যাঁ, আরে বাবা, আমি কি চেয়েছি? আমি চেয়েছি ইউনূস সাহেবের একটি ইনকোয়ারি করেন, আর ইনকোয়ারি করার জন্য কি টিওর কে করবে? মোসেন রশিদ করবে না কোর্ট করবে? না, আমি সেটা চাই নাই যে এই টিওর এর উপরে আপনি কমিশন করেন। নো, টিওর গভর্নমেন্ট করবে, গভর্নমেন্টের মতন তারা টিওর করতো, ওইটাও দিতে চাই নাই। ওইটা এখন অর্ডার পাই নাই, আমি রিজেকশন অর্ডার পুরোটা পাই নাই। ওই রিজেকশন অর্ডার আমি পেলে, সার্টিফাইড করে পেলে আমি অ্যাপেলেট ডিভিশনে যাব। হারি বা জিতি is not important. Historically, it is very important that this should come on record. এই কথাগুলি এখন এইটা দেখেন, এইটা রুল দিলে I'll be very happy, জাতি will be very happy, এবং পরে রুল শুনানি করেন। আর যদি রুল নাই দেন তাহলে ঠিক আছে, আমি একটা রিজেকশন অর্ডার নেব, নিয়ে আমি অ্যাপেলেট ডিভিশনে গিয়ে আপিল করব, আমার যা রাইট আছে ওই রাইটটা আমি এক্সস্ট করব। সো এই হলো পরিস্থিতি আমাদের এইখানে, আইনের শাসনের বোঝার লোক নাই। এটা তো পার্লামেন্ট ক্যান টেক দিস আপ, যে আমি একটা ট্রাইব্যুনাল করে দিলাম জুলাই অগস্টের ব্যাপারে, এই ট্রাইব্যুনাল বাংলাদেশের আইন অনুযায়ী এই ট্রাইব্যুনালটি কাজ করবে, ঠিক আছে। আপনি সবাইকে ধরে রেখেছেন ট্রাইব্যুনালে, হ্যাঁ, আপনি চার্জশিটও দেন নাই, আজ 2-2.5 বছর হতে চলেছে, আপনি বেলও দেন না ওদেরকে। কিন্তু ট্রাইব্যুনাল কি করেছে? ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালে, যে ট্রাইব্যুনালের তাজুল সাহেব উনি চিফ প্রসিকিউটর ছিলেন, এর আগে তাজুল সাহেব কিন্তু ডিফেন্সের লয়ার ছিলেন এই ট্রাইব্যুনালে। যখন এই ট্রাইব্যুনালে শেখ হাসিনা বা এদের মামলা হয়েছে, এই জজদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, এইখানে তখন 30টির মতন মামলা পেন্ডিং ছিল, 30টির মতন মামলা ট্রাইব্যুনালে পেন্ডিং ছিল, ঠিক আছে। এই ট্রাইব্যুনাল কনস্টিটিউট করার পরে সবাইকে বেল ঠেল দিয়ে বের করে দিয়েছে। এখন আর ওই কেসগুলি জীবনেও চলবে না,
আর এরা বোধহয় চালিতে চায় না, বিকজ এদেরই হলো কি, যিনি ডিফেন্স লয়ার ছিলেন, ডিফেন্স করেছেন, উনি ভালো করে জানেন যে জুডিশিয়াল মার্ডারস হ্যাভ বিন কমিটেড। তো এখন উনি কেন জুডিশিয়াল মার্ডার করতে যাচ্ছেন শেখ হাসিনার? মানে হোয়াট ইজ হিজ ইন্টেনশন? ওনাকে তো নিজেই বলা উচিত ছিল যে এই ট্রাইব্যুনাল ঠিক না, আমরা এই ট্রাইব্যুনালের ভিত্তিটা চ্যালেঞ্জ করেছি, কিন্তু আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত হেরে গেছি। আরে ভাই, আপনি ইউ ডিড আ গুড জব। মোসেন রশিদ ওয়াজ দি অনলি পারসন যে তখন ওইসব সময় বলেছে যে আজকের যে সুপ্রিম কোর্ট আছে এটা বাংলাদেশের সুপ্রিম কোর্ট না, দিস দি সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ। আমি তো এই কথা বলেছি, আপনারা তো সাহস করেন নাই বলতে যে আমাদের লোকজনকে ঝুলিয়ে দিয়েছে। আজকেও তো জামাত এই কথা বলে না দ্যাট জুডিশিয়াল মার্ডারস হ্যাভ বিন কমিটেড অফ আওয়ার লিডার্স। বলেছে একবারও? মুখ খুলেছে? কোথাও বলেছে? সালাউদ্দিন কাদের চৌধুরীর ফ্যামিলি কি বলেছে যে জুডিশিয়াল মার্ডার হয়েছে আমার বাবার, আমি এটার প্রতিকার চাই? বলেছে? বলে নাই। আপনি সবকিছু যদি পলিটিক্যাল বাইসের মধ্যে দিয়ে চলে, তাহলে তো দেশে কি ইনসাফ থাকবে? আমি তো মুসলিম, আমি তো জামাত ইসলামী করি না, আমি তো সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব যে দলে ছিলেন ওই দলটাও করছি না। বাট I am trying to be careful. I am trying to tell the world, I am trying to tell the people of Bangladesh, ওদেরকে বলতে চাই that এই ট্রাইব্যুনাল is a murderous tribunal যে জুডিশিয়াল মার্ডারস করেছে, এখনো করতে চায়, আগামীতেও করবে যদি আপনি এই ট্রাইব্যুনালকে বিলুপ্ত না করেন। আমি যদি ক্রাইম করে থাকি, I will be tried by the ordinary laws of this country. এই দেশের অর্ডিনারি লতে আমি স্পেশাল ল কেন করবেন? আর যদি স্পেশাল ট্রাইব্যুনাল করতে চান, আমাকে ট্রাই করার জন্য করেন। হোয়াট ইজ দ্য প্রবলেম? করেন, আইনের মতন চলতে দেন। এইসব অ্যামেন্ডমেন্ট করে আজকে ওকে ঝুলাবো, এই অ্যামেন্ডমেন্ট করে আজকে শেখ হাসিনাকে ঝুলাবো, নো, আই এম টোটালি অপোজ টু দিস। এটাতে জাতি কোথাও যাবে না, জাতি আরো ধ্বংস হয়ে যাবে। আপনি জানেন এটা তো ট্রাইব্যুনাল, এটা আমরা রিভেঞ্জ এর ইসে চলেছে। যেভাবে তাজুল প্রত্যেকদিন আইসা, আপনারা শুনেন নাই প্রেস কনফারেন্সেস তাজুলের? আজকের যে চিফ প্রসিকিউটর আছে আমিনুল, সে কি প্রত্যেকদিন আইসা ওই ভাষায় কথা বলে? আজকে যাদেরকে আপনি 2 বছর যাবত আটকে রেখেছেন, ট্রাইব্যুনাল বেল দেয় না, কেন দেবে না ট্রাইব্যুনাল বেল? বেল ইজ আ রাইট। আমি মনে করি বেল ইজ আ ম্যাটার অফ রাইট, এবং ওদেরকে দেশের প্রচলিত আইন যেটা আছে, যে আইন করেছেন আপনি পিওডব্লিউস দের জন্য, ওই আইনটা আপনি ব্যবহার কেন করছেন আপনার নিজের নাগরিকের ব্যাপারে? সে যদি অন্যায় করে থাকে, আপনি ওকে নর্মাল আইনে করেন, বাট একটা ট্রাইব্যুনাল করেন। বাট লেট অল দি লস বি অ্যাপ্লিকেবল, অর্থাৎ সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট, যত কিছু আছে। সংবিধানে যে আপনি বলেছেন যে এটা চ্যালেঞ্জ করা যাবে না, এই আইনটা রিমুভ দ্যাট ফ্রম দি কনস্টিটিউশন। অ্যাকচুয়ালি আমাদের কনস্টিটিউশনটা ইজ আ বোগাস কনস্টিটিউশন। আমি বলি কেন, এই কনস্টিটিউশন দ্বারা আপনাকে কোনো অধিকারই দেওয়া হয় নাই। আপনি দয়া করে পড়বেন আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস এর যে চ্যাপ্টারটা আছে, প্রত্যেক অধিকারের নিচে লেখা আছে আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। ঠিক আছে, আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। তো আইনটা আপনি এরকম করেন যে আমি যদি আজকে একটা মিটিং করতে চাই, আমাকে পুলিশ কমিশনার থেকে অনুমতি নিতে হবে। পুলিশ কমিশনার তো আপনাকে অনুমতি দেবে না, বা দিলেও একদম উপর থেকে যখন স্যাংশন করে দেবে যে হ্যাঁ ঠিক আছে ওদেরকে করতে দাও, এই জায়গায় দিও না, অমুক জায়গায় বলো করতে, ওইভাবে দেবে। সো আপনি কেন এটা বলতে পারেন না যে ইয়েস, আপনার আইন, আপনার রাইটটাকে ঠিক রেখে আপনি আইনে বলেন যে আপনি যখন মিটিং করবেন, পুলিশকে ইনফরমেশন দেবেন যে কোন দিন মিটিং করছেন। আপনি যদি র্যালি বের করবেন, পুলিশকে ইনফরমেশন দেবেন যে আমি র্যালি বের করবো। কেন? বিকজ দ্য পুলিশ উইল হ্যাভ টু প্রোভাইড ইউ উইথ সিকিউরিটি। পুলিশকে রাস্তাঘাটের নোটিশ দিতে হবে যে অমুক সময় থেকে অমুক সময় এই রাস্তায়
চলাচল করবেন না, না হলে